দেশ সাম্প্রতিক স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সরকারি ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি করা হয়েছে বলে জানিয়েছেন জিএম কাদের। 7টি পাসপোর্ট ব্যবহার করতেন সাবেক আইজিপি বেনজির। নিষেধাজ্ঞার আগেই লাপাত্তা বেনজির মতিউর। পালানোর পর নিষেধাজ্ঞা, এই শিরোনামে আমরা আজকে আলোচনা করব, বিশ্লেষণ করব। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন দুজন। আমরা সরাসরি পরিচয় করে দিতে চাই। আছেন বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান এনবিআর, এবং আছেন গোলাম মাওলা রনি, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি একটু বদিউর রহমান স্যার, আপনাকে দিয়ে একটু শুরু করি। যে আপনার অধীনে কিন্তু মতিউর চাকরি করতেন, আপনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন যখন 111, আমরা যতটুকু জেনেছি খুব ভালো করে আপনি তাকে চিনতেন। সরকারি চাকরি করলে কি এত টাকা কামানো সম্ভব, মানে এত সম্পদ অর্জন করা সম্ভব? সেই পথ কি আছে, মানে সবার জন্য কি এই পথটি আছে? আর আরেকটি বিষয় হচ্ছে যে আইন কি বড় পদে থাকলে কারোর জন্য শিথিল হয় কিনা? ধন্যবাদ। আমি আসলে মতিউর ইস্যু নিয়ে আর কথা বলতে তেমন একটা আগ্রহ পাই না। এই জন্য পাই না কারণ আমি যখন চেয়ারম্যান মতিউর তখন মাত্র জয়েন্ট কমিশনার। আর এক ব্যক্তি নিয়ে এভাবে যদি সবসময় কথা বলা হয় তাহলে একটা পারসেপশন হতে পারে পাবলিকের, শ্রোতাদের, যে আমি তার বিষয়ে ভিন্নভাবে হয়তো ইন্টারেস্টেড বা তার বিরুদ্ধে আচরণ করি। আপনি নিশ্চয়ই ইন্টারেস্টেড। আমার আন্ডারে তো শুধু মতিউর না, সেখানে পুরো এনবিআর এর সমস্ত স্টাফ অফিসাররাই ছিল। তো এরকম আর কেউ আছে কিনা আমরা আপনার মাধ্যমে একটু জানতেও চাই। কি কেউ আছে কিনা, মানে এই যে মতিউরদের মতো আর কেউ আছে, মতিউরদের মতো কেউ আছে কিনা কি আপনি সেটা দুদককে বলেন, পুলিশের এসবি, ডিবি, সিআইডি তাদের বলেন। আমি বলতে যাব কেন? আপনি না, নিশ্চয়ই আপনি এই যে আমি বলবো না, আমি বলবো যে করাপশন যখন হয় তখন যে ধরা পড়ে তখন তাকে নিয়ে কথা হয়। মতিউর ইনসিডেন্টালি আমার সাথে তো তার দুর্নীতি নিয়ে কোনো রকমের পরিচয় হয়নি। ওটা হয়েছিল তাকে বদলি করা নিয়ে, যেটা আগেও বলেছি। তারপরে মতিউরের দুর্নীতি নিয়ে একটা সাপ্তাহিক পত্রিকার শীর্ষ কাগজ তারা লিখেছিল। লেখার পরে মতিউর তো গুড ম্যানেজার, আলটিমেটলি তার কাছে দলিল দস্তাবেজ সাক্ষাৎ সত্ত্বেও একই কথা রিপিট হয়ে যায়। এগুলো বারবার না বলাই ভালো আমাদের জন্য। সেটা হইল প্রেস কাউন্সিল কিন্তু ওই সম্পাদককে ডেকে সতর্ক করেছে, মতিউর খালাস হয়ে গেছে। তো সেটার পরে তো মতিউরের বিরুদ্ধে আবার দুদকে বোধহয় 4বার তদন্ত করেছে। তো 4বারও তো ক্লিন সার্টিফিকেট পেয়েছে। আমার খারাপ লেগেছে একটা, আমি নর্মালি এখন যে এনবিআর এর চেয়ারম্যান আছে রহমতুল মুনিম, ও 85 ব্যাচের, 88-এর 15 ফেব্রুয়ারি জয়েন করেছে, আমার সিগনেচারে হয়েছে। খুবই সৎ অফিসার, ভালো অফিসার এবং সুদ্দাসার পুরস্কার প্রাপ্ত। কিন্তু মতিউরের প্রমোশন হওয়ার পরে বা উপরে উঠার পরে তার আমলে এটা আমার কাছে একটা প্রশ্নবোধক হয়েছে। আমরা আগে যেটা করতাম, যে আমি তো 24তম চেয়ারম্যান ওখানে স্বাধীনতার পর থেকে, আমরা প্রথম ওই কোনো পদে বসলে বড় জায়গায় আমার প্রিডিসেসর যারা ছিল তাদের কিছু কাজকর্ম খুঁজে বের করতাম, কিভাবে ডিসিশন দিল, কি হইলো। এমনকি তারা যদি কোনো বই টই লিখে, কোনো কিছু আর্টিকেল লিখে, সেগুলো দেখতাম যাতে আমি বুঝতে পারি। আর সিভিল সার্ভিসে আগে তো নোট টু সাকসেসর ছিল, উপরের পদের থেকে কেউ যদি চলে যায়, বিদায় হয়, যাওয়ার সময় তার সাকসেসের জন্য নোট রেখে যেত। এখন সেই সিস্টেম উঠে গেছে, সেটা আগে হয় না। তো যদি রহমতুল মুনিম আমার লেখা পড়তো, আমি তো মতিউরের এই ঘটনা বহু আগেই লিখেছি তার সম্বন্ধে। আত্মজীবনীটাও তো করোনার সময় মরে যায় কিনা সেজন্য তার ঘোরাঘুরি লিখলাম। তো সেখানে ছিল, বইতে 2টা লেখা ছিল, তাহলে হয়তো একটা ভালো ইমপ্রেশন পাওয়া যেত। মতিউরের মতো আর কেউ দুর্নীতিবাজ আছে কিনা, থাকতে পারে। আপনার বইতে আছে কিনা এই ধরনের কোনো গল্প? আমি কোনো দুর্নীতিবাজকে বইতে চিহ্নিত না, আপনি দুর্নীতিবাজ বলেননি, তবে আপনি কিছু ঘটনা বলেছেন। আমি ঘটনা বলতে গেলে প্রভাব বিস্তার বা কারো সুবিধা অসুবিধা সেগুলো আমি বলেছি, যে এক একজন এক একভাবে প্রভাব বিস্তার করতে চায়, সেগুলো ভিন্ন। যেমন আমাদের যে আমার আন্ডারে আমাদের ব্যাচমেটেরই রশিদ ছিলেন মেম্বার কাস্টমস। তো এখন রশিদ তো ডক্টরেট করা, কিন্তু আমার পরে আসতেছে মজিদ রশিদ ব্যাচমেট জুনিয়র। রশিদ হইলে আমাদের 79 ব্যাচের, সুপিরিয়র পোস্ট এক্সাম 76, মজিদ তারপরে 81। এখন রশিদ তো বেকায়দায় পড়ে গেল, যে জুনিয়র আসতেছে তার আন্ডারে কেমনে করবে, যেটা আগে মানা হইতো। এখন তো ওই যে কি যখন হয়ে গেল আপনার এই যে গণপদোন্নতি হইল, দলীয় মানা হইল, জুনিয়রকে
সিনিয়র উপরেও বসাচ্ছে, এসব করতেছে হরামেশা, তখন সেগুলো অ্যাভয়েড করা হতো। রশিদ তখন বেকায়দায় পড়লো, বলে যে আমি কি করবো এখন। আমার ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কোথায় যেতে চান? খায়রুজ্জামান চৌধুরী যেহেতু অম্বুডসম্যান, ট্যাক্স অম্বুডসম্যান, তাহলে ওখানে তো আপনি নিরাপদ থাকবেন, ওনার সাথে কাজ করছেন, তাহলে মজিদির আন্ডার করতে হবে না। আই ডু সেলিউট রশিদ, তার একটা সেলফ রেসপেক্ট সে এক্সপ্রেস করেছে যে জুনিয়র আন্ডারে চাকরি করবে না। তারপরে আরেকজন ধরেন, এটা তো একটা ঘটনা ঘটেছে, এগুলা আমার লেখাতে আসছে, জাহানারা সিদ্দিকী ছিলেন সেখানে। তো জাহানারা সিদ্দিকী আমার সাথে একটু অশোভন আচরণ করেছে, বেদরকারি। তো সেটা নিয়ে আমি তাকে কোনো শান্ত করতে পারলাম না, আমি একটা চার্জ ফ্রেম করে দিয়ে আসলাম। তো মজিদ পরে তার বেসমেট যাওয়ার পরে সেটা তাকে ওইবার দিয়েছে। আমি এটাতে খুশি হয়েছি। বন্ধুর প্রতি, ব্যাসমেটের দাবি থাকুক, করাপশন না হইলে অন্য কিছুর জন্য এগুলো করা যেত। স্যার, আমার যে প্রশ্নটি ছিল আর কি, আপনি প্রশ্ন যেটা বলছেন দুর্নীতিবাজের, সেটা আমি কাউকে না, একটি বিষয় হচ্ছে যে সরকারি চাকরি করলে এত টাকা কামানো যায় কিনা, আর আচ্ছা, যায় সবার কিনা, জন্য এই শুনেন। পদটি সমান কিনা, যে মতিউরের জন্য যতটা সহজ ছিল সবার জন্য এরকম কিনা, বা বড় পদে থাকলে কি আইন একটু শিথিল কিনা, এই যে এতদিন ধরে আপনার ধরা যায় না। প্রথম কথা হইল সরকারি চাকরিতে থাকলে কামানো যায় কিনা, রোজগার করা যায় কিনা, এটা নির্ভর করে কে করতে চায় তার উপরে। আর আপনি মনে করতে পারেন যে কারো হয়তো তাদের ফির দরবেশের দোয়াও থাকতে পারে। আমাদের 5 টাকা 5 টাকার নোট, ওর 5 টাকা হয়তো 5 কোটি টাকা হয়ে যায়, বরকত হয়, হতে পারে। কীভাবে হচ্ছে সেটা যারা দেখতে না পায় তারা বুঝবে যে হয়তো সে একটা খনি ফাইল, বা রাত্রে আগে গ্রাম দেশে বলতো যে ওই যে মাটির নিচে ড্রেনের মধ্যে লুকায় রাখছে, সেগুলো পেয়েছে, ওইভাবে হতে পারে। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ধরতে পারতেছেন ততক্ষণ যে পারে। আপনার অ্যাকাউন্টেবিলিটি অ্যাট স্টেক থাকলে, না ধরলে, তাহলে আপনি তো এগুলা বের করতে পারবেন না। আছে, আপনি যদি বেতনের স্টেটমেন্ট দিয়ে সবার জীবনযাত্রা আয় সহ ধরেন একটা একটা করে, তখন দেখবেন যে ডজনে ডজন নয়, শত শত আপনি পাবেন। শুধু এনবিআর নয়, বাইরেও পাবেন। কিন্তু সেটা তো হচ্ছে না। আমরা তো সুশাসন, গুড গভর্নেন্স এনশিওর করছি না। জিরো টলারেন্স একটা তো হইল নির্বাচনী স্লোগান। আসলে জিরো টলারেন্স ওইটা স্লোগান, কিন্তু করার সময় হইল 100% টলারেন্স থাকবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই যে হিসাব নিকাশ দিতে হয় না, হিসাব নিকাশ দিতে হয়। আপনার কন্ডাক্ট রুল আছে, জি, 5 বছরে একবার, আগে বছর বছর, পরে 5 বছরে একবার সম্পত্তির হিসাব দিতে হয়। দিলেন, সেটা তো রাজনীতিকদেরও নিয়ে রাখে, এ হলফনামার মধ্যেও দিয়ে। তো দিলে কি হইল, আপনি লিখতেছেন যে এর সম্পদ বেড়েছে 3000 গুণ, ও 4000 গুণ, তো হয়েছে। আপনি তো কিছু কেন হয়েছে, কেমনি হয়েছে, সেটা কেউ দেখতেছে না। সরকারি কর্মচারীরা এরকম দিচ্ছে, এখন নাকি সেটাও উঠে যাবে শুনতেছি। তখন কি ধরা পড়ে না, মতিউরদের ধরা পড়ে না তখন, মতিউর বেনজির? আপনার মতিউর বেনজির এগুলা কোরাস গেয়ে যদি সিস্টেম তাকে সবাই প্রোটেকশন দেয়, জানার পরে যদি সবাই একজোটের থাকে, এক গ্যাঙ্গের থাকে, তো ধরা পড়বে কেমনে? জানে তো, ধরবে না, তো না ধরলে ধরা পড়বে কেমনে? ধরতে যাচ্ছে না, ঠিক আছে, ও করতেছে, আমিও করি। শেষ পর্যন্ত দামি ছাগলকে ধরতে হয়। ছাগলটা তো ইনসিডেন্টালি, একটা ছাগলের কাণ্ড ঘটাতেই তো আমরা সবাই বসে বসে আরেক ছাগলের মতো ছাগলামি করতেছি এখন ওইটা নিয়ে। আপনার এগুলো জানে, উপরওয়ালা জানে, সাইডের লোক জানে, সবাই নিজে তো নিজেরা করে। এইবার যে পুলিশ অ্যাসোসিয়েশনের যে বিবৃতি, এটা কেন আসছে? এটা তো ব্যক্তি, বেনজির হোক, আজাদুজ্জামান হোক, আরেকজন হোক, তাহলে অ্যাসোসিয়েশন বিবৃতি কেন দিচ্ছে? কারণ আছে। আমি যেটা বলি সেটা আমার যে মর্নিং ওয়াকে হাঁটার সময় আম জনতাও বলে দিচ্ছে। কারণটা হইল অনেকটা এইরকম, যে বাপ মারা গেলেও অসুবিধার কিছু নাই, কিন্তু আজরাইল যে বাড়ি ছিনল, তো একটা দোষ, এরপরে তো আমার নাম আসতে পারে, তার আগে আমরা এটা একটু চাপ দিয়ে সামাই দিই। এক, দ্বিতীয় হইল, এক নাম করা মিনিস্টার নিজের থেকে তদন্ত হচ্ছে, দেখবো এটুকু পর্যন্ত তো সাফিসিয়েন্ট। কিন্তু তারপরেও তো যোগ করে যে ও বিদেশে ছিল, মিশনে ছিল, জাতিসংঘে ছিল, তার কত রোজগার আছে সেগুলো দেখানো, এগুলা লিডিং হয়ে যায়, কোশ্চেনটা সাফাইয়ের মতো হয়ে যায়। এটা হয় না। আর নিয়মের কথা যেটা বললেন, গভর্নমেন্ট সার্ভিসটা হলো এরকম এক চাকরি, এটার ডিসিপ্লিন অ্যান্ড আপিল রুল আছে। 18 সালের সরকারি কর্মচারী আইন হইল অনেক বছর পরে, কিন্তু প্রতিফলন কতটুক হয়? আপনি আইন তো বাংলাদেশে কম নাই,
মাইনরগুলা বাদ দিলেও মাইনর এক্স লস ছাড়াও সব ভালো ভালো আইন আছে, কিন্তু প্রতিফলন পরিপালন সেগুলা কতটুকু হচ্ছে। স্যার আমি আপনার কাছে আসবো। স্যার আমি একটু যেতে চাই গোলাম মাওলা রনি আপনার কাছে। আজ সংসদে সরকার দলীয় সংসদে বাহাউদ্দিন নাসিম বলেছেন যে মতিউরকে আমরা চিহ্নিত করতে না পারলেও ছাগল পেরেছে। মতিউরদের এই যে এত এত সংস্থা থাকা সত্ত্বেও কেউ কিন্তু চিহ্নিত করতে পারেনি, এক ছাগল পেরেছে, তাও কিন্তু দামি ছাগল, 15 লাখ টাকা দামের ছাগল। সংস্থাগুলোর কোনো দুর্নীতিবাজদের চিহ্নিত করতে পারে না। অবস্থাটি কি এমন যে কোনো কিছু ফাঁস না হওয়া পর্যন্ত দুর্নীতিবাজদের চিহ্নিত করা যায় না বা যাবে না, এরকম কিছু কিনা? না, জনাব ডক্টর মতিউর, আমি আসলে ভদ্রলোককে কখনো চিনি না, তার সঙ্গে আমার কখনো কথাও হয়নি, তার নামও আমি এর আগে কখনো শুনিনি। তো জনাব বদিউর সাহেবের কয়েকটা টক শো হলো এই ঘটনার পর, তো উনি 111-এর সময় এই মতিউর সাহেব সম্পর্কে, তার ক্ষমতার দৌড় সম্পর্কে যেভাবে বর্ণনা দিলেন, তা আমার কাছে মনে হচ্ছে যে তিনি সাধারণ মানব নন, তিনি মহামানব অথবা অতিমানব। এবং দেশের এখন যে ক্রাইসিস মোমেন্টে তার মতো একজন ম্যানেজ মাস্টারকে যদি এক্সট্রা ইন্ডিমিনিটি দিয়ে অর্থমন্ত্রী করা হয়, জি, তাহলে সার্বিকভাবে দেশের আসলে কল্যাণ হবে। কেন কল্যাণ হবে? দেখুন, যারা দুর্নীতিবাজ তাদের একটা স্বাভাবিক চরিত্র আছে। এরা অনেকে জুয়া খেলে, অনেকে বিদেশে গিয়ে টাকা পয়সা নষ্ট করে। বিদেশে জুয়া খেলছে কিনা, টাকা পয়সা নষ্ট করছে কিনা জানি না, কিন্তু সে তার দুটো শ্বশুর বাড়িতে চমৎকার দুটো বাড়ি করেছে, দেখার মতো সুন্দর দুটো বাড়ি করেছে। এর মাধ্যমে আমি তার একটা রুচিশীলতা পাই। সে 300 বিঘা জায়গার উপর সে চমৎকার একটা জুতার ফ্যাক্টরি করেছে। খুব অল্প সময়ের মধ্যে মনে হয় যে সে যদি এই কাজগুলো 2010 সনের পরে শুরু করে থাকে, এত অল্প সময়ের মধ্যে আমার 30 বছরের ব্যবসায়িক জীবনে যেখানে আমার এখনও নুন আনতে পান্তা ফুরায়, সেখানে সে 300 বিঘা জায়গার উপর একটা ফ্যাক্টরি করেছে। তার একজন ওয়াইফকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে, আর একজন ওয়াইফকে এত কিছুর পরও দেখেন ওয়াইফ ছেলের সন্তান এত অনুগত, তারা একটা ট্রু শব্দ পর্যন্ত করেনি। এবং সে টোটাল এই যে বিয়ে শাদীর ব্যাপারও আমি দেখলাম যে তার একটা শিল্পসম্মত ভাব আছে। দেখেন, এই যে সাকলাইন নামক একজন পুলিশ অফিসার, সে পরিমণি নামক একটা নায়িকার সাথে যে আচরণ করেছে, এই কাজ তো মতিউরও করতে পারতো, কিন্তু না করে তিনি কত সুন্দর বিয়ে করেছেন। এবং বিয়ে করেছেন কোথাও, তাও আবার ফেনীতে। আমার যতটা মনে হয় যে জনাব বদিউর রহমান সাহেব তার প্রতি যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, তাকে একটা সুন্দর একটা আত্মীয়তা করার জন্য, একই জেলা কিন্তু একই জেলাতে, সেখানে হয়তো দেখা মতিউরের বাড়ি তো বরিশাল। বরিশালে মানে আপনার আপনি বিয়ে করেছে আপনার এলাকাতে, মানে আপনি যে তাকে শাস্তি দিয়েছেন এজন্য আপনার সাথে একটা মিনিমাম সম্পর্ক করার জন্য সেকেন্ড ম্যারেজটা ফেনীতে করেছে। ও ফেনীতে করেছে, বদিউর স্যারের সাথে সম্পর্ক করার জন্য সে আমার ফেনীতে সম্পর্কের পরে করেছে না বিয়েটা আগে করেছে ওটা খোঁজ নেন। আচ্ছা যাক, এটা আমি আমার কাছে আন্দাজ নিয়ে আমি বলতে বরং আপনি দেখতে পারেন সেটা হইলো আমাদের যে এমপি নিজাম হাজারি, তার বোধহয় বাগনি টাগনি কি হয় তো সে ফেনীতে করেছে। অনেকগুলো বিষয়াদি রয়েছে। এরপর দেখেন তার যে ছেলেটা কত সুপুত্র। এ যুগে পিতাকে খুশি করার জন্য 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কেনা, এরকম সুসন্তান আপনি পাবেন না। এই যারা ঘুষখোর দুর্নীতিবাজ ছেলে হয়, এদের ছেলেরা সীসা টানে, গাঁজা টানে, হেরোইন খায়, আরও অনেক খারাপ কাজ করে। এই ছেলেটা মুখে দাড়ি, তারপরে সে আবার আলহামদুলিল্লাহ বলে, এবং সে ছাগলের গলা জড়িয়ে ধরে যেভাবে তার পিতার জন্য আবেগ তাড়িত হয়ে পড়েছে। কেন এই জিনিসগুলোর মধ্যে আপনি পজিটিভ জিনিসগুলো দেখেন না? সে তো সুসন্ধান পয়দা করেছে। সে তো এই টাকা দিয়ে, দেখেন আপনি যদি ঢাকা শহরে যান, এই ঢাকা শহরে আপনি ওই ফার্মগেটের ওখানে একটা মার্কেট আছে যেখানে শুয়োরের মাংস বিক্রি করে। আপনি গিয়ে দেখবেন যে কারা এই মাংস কেনে, আপনি অবাক হয়ে যাবেন। তারপরে কোরিয়ান রেস্টুরেন্টে গিয়ে দেখবেন যে সেখানে কোরিয়া থেকে আমদানি করা যে কুকুরের মাংস কারা খেতে যায়। তো এরকম পারভার্টেড লোক আমাদের এই সমাজে প্রচুর রয়েছে, যারা এই এখন ধরেন এখানে 1 কোটি টাকা দামের গরু বিক্রি করেন, এরকম আলোচনা হচ্ছে, কিন্তু এর চেয়েও দামি গরুর মাংস প্লেনে করে এনে এই ঢাকা শহরে অনেক ধনী ব্যক্তি আছে, তারা বাসায় গ্রিল করে এই গরুর মাংস খায়। তো কাজেই সেখান থেকে এই জিনিসগুলোকে যদি আপনি পজিটিভ হিসেবে ধরার পরে হি ইজ এ ম্যানেজ মাস্টার। সে চিন্তা করেন যখন একজন জয়েন্ট কমিশনার, তখন সে সেনাপ্রধানের মতো লোককে বাধ্য করেছেন জনাব বদিউর রহমান সাহেবকে টেলিফোন করার জন্য। এবং এখন যদি তাকে অর্থমন্ত্রী বানানো হয়, সে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে 1 ঘন্টার মধ্যে বাংলাদেশে নিয়ে আসতে পারবে। IMF এর প্রেসিডেন্টকে সে প্রধানমন্ত্রীর বাসায় এনে প্রধানমন্ত্রীর কাছে বসায় রাখতে পারবে। সো এই বিষয়গুলো, আমাদের এই দেশে অনেক মেধা আছে, অনেক যোগ্যতা আছে। আমরা করি কি, বিভিন্ন রকম অত্যাচার করে, জুলুম করে এই মেধাগুলোকে
নষ্ট করে ফেলি। তো মতিউর এই যে ইউনিক যাকে বলে সৃষ্টি, বিধাতার একটা অপূর্ব সৃষ্টি, সেই অপূর্ব সৃষ্টিটা প্রস্ফুটিত হয়েছে বিভিন্ন সময়টাতে, প্রস্ফুটিত হয়েছে। তো এই জায়গাটাকে যদি আপনি ধরেন, মতিউর কত টাকা দুর্নীতি করেছে? 1000 কোটি টাকা, নট মোর দ্যান দ্যাট। আচ্ছা, আমাদের এই যে ইন্ডিমিউনিটি দেয়া, আমি যেটা বললাম তাকে ক্ষমা করে, সাধারণ ক্ষমা করে ইন্ডিমিউনিটি দিয়ে অর্থমন্ত্রী বানানো হোক, সে দেখবে যে পুরো এনবিআরকে বিশাল কিছু করে ফেলেছে। কারণ কি? ইন্ডিমিউনিটি দিয়ে আমরা ওই যাকে বলা হয় কুইক রেন্টাল করেছি। এই যাবৎ কুইক রেন্টালে আমাদের কত টাকা ড্রেন হয়েছে, কত টাকা লস হয়েছে। আপনি চিন্তা করেন যে এই যে একজন ব্যবসায়ী, 4 জনের একটা সিন্ডিকেট কয়দিন আগে ধরা পড়লো, তার মধ্যে এর মধ্যে এমপি ঠেমপি আছে কয়জন মিলিয়ে মালয়েশিয়াতে শুধুমাত্র শ্রমিক পাঠাতে গিয়ে 24,000 কোটি টাকা তারা আমরা একটু বিরতি নিই। নষ্ট করেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে আমাদের যারা স্বর্ণ সন্তান, যারা দুর্নীতি করে বাংলাদেশে একটা নতুন একটা স্বর্ণালী অধ্যায়ের সূচনা করেছেন, এবং অনেক বড় বড় যারা দুর্নীতি, তাদের কাছে একটা রোল মডেল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন। সো এটাও একটা শিল্পে পরিণত হতে পারে। এটার শেষ কবে হবে আমরা এগুলো নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিক নিচ্ছি একটু ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। বদিউর রহমান স্যার, আপনার কাছে আবারও আসতে চাই। আসলে যে বিষয়টা আমি গোলাম মাওলা রনি ভাইয়ের কাছে আসলে বলছিলাম, যে কোনো কিছু ফাঁস হওয়ার আগ পর্যন্ত আসলে এই যে অনেক সংস্থা আছে, এত সংস্থা, এক ছাগল মতিউরকে চেনালো, গণমাধ্যমের মাধ্যমে বেনজির উঠে আসলো, এখন আরো একজন ডিআইজি জামিল হাসান, তারপর আসাদুজ্জামান, এই সংস্থাগুলো কেন ধরতে পারে না? কোনো কিছু ফাঁস হওয়ার ব্যাপারটা কি এমন যে ফাঁস হলে তারপর হয়তো তারা মাঠে নামবে? মাঠে নামবে কে? আপনি বলছেন মাঠে নামবে কে? মাঠে যদি নামতো তাহলে তো বাইরে যেতে পারতো না। প্রথম এটা ফাঁস হওয়ার সাথে সাথেই তো নজরদারিতে রাখতো, বাইরে চলে গেল। তো কেউ এভাবে গেলে কেউ এভাবে গেলে কেমনে যায়? তাহলে কেউ ধরছে না। আর যারা ধরবে তারা কি ক্লিন কিনা সেটার একটা ব্যাপার থাকে। এগুলো বললে তো অনেক সময় বলেন না, ওই যে বাবা সব সময় কেবল মাংস খেতে চায়, তো গরিব বউ সবসময় মাংস রাঁধবে কোত্থেকে? কিন্তু মাংস না রাঁধলে তো তাকে মারবে। তো সে একদিন বিড়ালের বাচ্চা জবাই করে রান্না করে ফেলছে, ছেলে এটা দেখে গেছে। তো এখন ছেলে বেকায়দায় ফুটলো, যদি বাপের কাছে বলে তাহলে মা মার খাবে, আর যদি না বলে বাপ হারাম খাবে। তো এখন আমাদের সিস্টেমটা হয়ে গেছে, দেখলে বলা যায় না, নিজেরা তো সবাই তো একরকম থাকে। আপনি সুশাসন নিশ্চিত না হলে, আমি সবসময় বলি, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত না হলে আপনি কয়জন স্বাধীনতার পর 53 বছর চলতেছে বলে এটা বলে, কয়জনের চাকরি গেছে দুর্নীতির জন্য? কয়জন বিটে বাড়ি সবটা রাষ্ট্র কনসফিকেট করে জব্দ করে তাকে পথে বসিয়েছে? এরকম নজির কয়জনের আছে? আপনারা মিডিয়ারা, এখন অনেক মিডিয়া হয়ে গেছে, মিডিয়া তো হবেই এখন অনেক, কারণ যার যত পয়সা হয় তার জাতে উঠার জন্য যে কয়টা জিনিস দরকার হয়, তার মধ্যে একটা মিডিয়া, একটা প্রিন্ট মিডিয়া থাকতে হবে, একটা ইলেকট্রনিক মিডিয়া থাকতে হবে, তারপরে যে একটা ইউনিভার্সিটি থাকলে আরও ভালো হয়, একটা মেডিকেল কলেজ থাকলে মন্দ হয় না। এগুলো এখন জাতে উঠার একটা নিয়ামক, কারণ বেশি টাকা হলে। তো সেই ক্ষেত্রে সবাই তো একজোট হয়ে করলে, সুশাসন না থাকলে, অ্যাকাউন্টেবিলিটি না থাকলে, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম কার্যকর না হলে, নিয়ম প্রতিপালিত না হলে, বিচার বিভাগের উপরে মানুষের আস্থা তলানিতে না গেলে, তাহলে এই যেটা ঘটার সেটা ঘটবে, উন্নত হবে, চাকচিক্য বাড়বে, এটা বাড়তেছে তো, হলো না, সুন্দর হবে। কিন্তু সমাজ তলানিতে চলে যাবে, মানিতে থাকবে না, মূল্যবোধটার অধঃপতন ঘটবে, সেটা ঘটতেছে। এই যে আমরা এখন যে প্রক্রিয়াটি দেখলাম, যে বিচারিক প্রক্রিয়া বা তদন্ত শুরু হলো, দুর্নীতি করার পরে সেটি তদন্ত শুরু হলো এবং বিচারিক প্রক্রিয়া যাওয়ার আগ পর্যন্ত তাকে পালানোর সুযোগ করে দিল, মানে সে এখনো আছে কিনা আমরা শুনছি যে বিভিন্ন গুঞ্জন চাউর হচ্ছে যে সে কোনো একটি বন্দর দিয়ে সে পালিয়েছে, মতিউরের কথা বলছি। এর আগে আমরা দেখেছি যে বেনজির আহমেদ, তিনিও দেশে নেই। এই যে এটাকে কি বিচারিক প্রক্রিয়া স্বচ্ছতা বলবেন কিনা? বিচারিক প্রক্রিয়াতে তো বিষয়টা যায়নি। বিচারিক প্রক্রিয়া যাওয়ার আগেই তো এগুলো বিচারিক প্রক্রিয়া যায়, তো আপনি আদালতে সেখানে মামলা করে কাগজপত্র দিয়ে কিছু দরখাস্ত করলে, তখন হয়তো আগে দরখাস্ত করবেন বা কাগজপত্র দিবেন চাইলে, তার আগে তো বিচারিক প্রক্রিয়া হয় না। তার আগে যেটা করা সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, প্রশাসনিক ব্যাপার।
এখন যখন পত্রপত্রিকায় এত খবর প্রশাসনিক আসলো, সুযোগ করে দিল কিনা তাকে যাওয়ার জন্য? এইটা আপনি বলতে পারেন, কারণ কিছু সুযোগ না থাকলে এত জনের এত পুলিশ, আমাদের পুলিশ সম্বন্ধে তো একটা কথা বলা থাকে যে শুধু পুরুষকে নারী করতে পারে না, নারীকে পুরুষ করতে পারে না, আর সব করতে পারে। কিন্তু হালে আমাদের আবার একজনের ক্ষমতা এমন বেশি, নারী পুরুষ এক করে ফেলতে পারছে। কারণ এখন আর ওই যে অ্যাড্রেসটা একটা অফিসিয়াল অ্যাড্রেস, আমি বোকাবনি গেলাম একবার ইয়েতে গিয়ে, ফরিদপুর এক কাজে গেলাম ডিসি অফিসে, তো বলে যে স্যার আসতেছে স্যার আসতেছে, পরে দেখি যে আসলো ম্যাডাম একজন মহিলা। আমি ওই যে বললে স্যার, বললাম কী ব্যাপার তুমি স্যার আসতেছে, বললাম উনি তো ম্যাডাম। ও না আপনি জানেন না স্যার, এখন সব স্যার। তো এখন সুযোগ যদি কেউ করে, দেখে না দেখার বান করে, বাচ্চু রাজাকার পালাই গেছে, কেমনে গেল কেউ দেখে নাই। হ্যাঁ, এখন যদি জিজ্ঞেস করে সোমনাথ মন্দির কে ভাঙছে, বলে স্যার আমার তো জন্মই হয় না, আমি ভাঙি নাই। এইগুলো একটা কোটারি। আমি যেটা বুঝি পরিষ্কার, আমাদের পুলিশের যে দক্ষতা আছে, যে রুম ভালো ট্রেনিং পায়, এরা এগুলা জানে না, বুঝে না, আমাদের মাথায় আসে না। কিন্তু যখন বলে আইনি প্রক্রিয়া নিষেধ না দেওয়া পর্যন্ত কিছু করতে পারে না, সেখানে গলতটা শুরু হয়। আইনি প্রক্রিয়ায় কোর্ট থেকে নিষেধ করার জন্য যে ক্ষেত্রটা প্রস্তুত করা, দুদকের তরফ থেকে হোক বা ডিপার্টমেন্ট থেকে হোক, ইভেন যদি আমার এনবিআরও তো একটা ব্যবস্থা নিতে পারতো। এটা বললে আমার জুনিয়র প্রিয় কলিগ মুনিম হয়তো কি ধরনের ব্যবস্থা নিতে পারতো? মুনিম যখন দেখতেছে তার সম্বন্ধে এরকম উঠলো, ফার্স্ট চান্সে তো সে একটা অ্যালার্টনেস দিতে পারত, লিখিত দিলেও যে সে যেন এদিক সেদিক না যেতে পারে, একটু খেয়াল রাখেন। ওনার সম্পর্কে আইনি প্রক্রিয়া পরে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিল, উনি কথাই বলতে চাননি। উনি বলছেন এটা কোনো প্রশ্ন হইল না, এটা জবাব দেব না। জি। এখন কেউ যদি প্রশ্ন হইল না বলে, জবাব দেব না বলে, আরও তো নিজের ভবিষ্যতের ব্যাপার আছে, বারবার কন্ট্রাক্ট পাইছে, ওখানে আছে প্রিয় মানুষ, তো সেটা কোনো প্রশ্ন হলে বলবে। কিন্তু আমি বলি একজন চেয়ারম্যান তার একজন অধীনস্থ অফিসারের দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে, এটা কোনো প্রশ্ন হল বলবে না, প্রশ্ন হইল না বলবে বা আমি জবাব দেব না, এটা মানানসই হয় না। তাকে একটা না একটা জবাব দিতে হবে। তো কেউ অ্যাকশানে তো যায় নাই, অ্যাকশানে যদি যেত, প্রথম চান্সে যদি অ্যালার্টনেস দিত, আপনি লিগ্যালি আইন কোর্ট থেকে পাওয়ার আগেও তো ব্যবস্থা আছে। জি। পুলিশের কাছে একটা চিঠি পাঠিয়ে দিলে হইতো যে একটু নজর রাখার জন্য সত্যি না পারে, আইনি প্রক্রিয়া চলতেছে, হয় নাই তো। ওই সব হয়ে যাওয়ার পরে গতানুগতিক চলে গেছে কিনা আমি জানি না। আজকে ওই আমার গিন্নি, আমি তো বোকা মানুষ, এই টেলিফোনে কিচ্ছু নাই, তো গিন্নির বড় একটা টেলিফোনের মধ্যে হে বাইর করে দেখাইলো যে দেখো তোমার মতিউরের বেলের ছবি, কোন টিভি দেখাইলো, মাথা বেল করা, যে ইয়ের মধ্যে মোবাইলের মধ্যে সে নাকি এরকম করছে। আপনার সদিচ্ছা থাকলে, আপনি করতে চাইলে করতে পারেন, আপনি করতে চাচ্ছেন না, অতএব হবে না। একটি বিষয় হচ্ছে যে আপনার এই যে সর্বোচ্চ পদে থাকলে, যেমন এই যে 7টি পাসপোর্ট বেনজির আহমেদের পাওয়া গেল, সর্বোচ্চ পদে থাকলে কি আইন একটু শিথিল, মানে সাধারণ মানুষের জন্য একরকম, ওনাদের জন্য একরকম, এরকম কিনা? আর শুনেন, আইন তো শিথিল কারোর জন্য শিথিল থাকে না। এগুলো হলো বলে যে আপনার বাইপাস করে হয়, আপোষে হয়। হ্যাঁ, আইন শিথিল না, আইন কিন্তু আইনের জায়গায় একরকমই আছে। তাহলে এগুলো করছে তার ভয়তে হোক, তার চাপে হোক, কিংবা তার থেকে অন্যভাবে বেনিফিট নিয়ে হোক, এগুলো করা হয়েছে। কেমন আমি বলি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাক না, আমার তো পালানোর উপায় না, আমার পাসপোর্টই তো নাই, বহু আগে এটার মেয়াদ শেষ হয়ে আমি রিনিউ করি না, করবো কেন, আমি তো কোথাও যাব না। মানে তার ক্ষেত্রে আইন কাজ করবে না? হ্যাঁ, আইন কাজ করবে না। আইনের যারা রক্ষক, ধারক, বাহক, তাদের জন্য যারা আইনটাকে প্রতিপালন করবে, পরিপালন করবে, আইনটা বাস্তবায়ন করবে, তারা তখন সেটা করলো না। জি। তো না করার, এখন ওই যে দুদকে ডাকাইলে পর পাসপোর্টও দিত, এটা কি বলে, এই জন্য 7টা বা যত খুশি তত পাসপোর্ট করা যাবে, যা খুশি করা যাবে, অসুবিধার তো কিছু নেই। আপনার না করতেছে কি, আপনি করেন, আপনার যদি হেডম থাকে ক্ষমতা, আপনি করেন না, 100টা করেন। আমার তো ক্ষমতা নাই। যাই হোক, আমি একটু যেতে চাই জনাব গোলাম মাওলা রনি আপনার কাছে। আসলে এই যে সর্বোচ্চ পদে যারা আসেন, তাদের সম্পর্কে এই ধরনের দুর্নীতির অভিযোগ আসে এবং পাসপোর্ট করে ফেলেন 7টা, এটি কি আসলে কিভাবে সম্ভব? ওনার কথা শুরুর আগে আমি একটু বলি, এই যে 7 জনকে ডাকলো, 7টা পাসপোর্ট যাদেরকে ডাকলো পাসপোর্ট অধিদপ্তরে, এদের কি শাস্তি হবে? বলবে যে এর উপর কেন? আপনি সবগুলো ঠিকমতো শাস্তি দিয়ে দেন। সামবডি উইল হ্যাভ টু টেক দ্য রিস্ক, রেসপন্সিবিলিটি। যদি কেউ না নেয়, তাহলে ওই গ্রুপের সবগুলাকে আপনি গ্যাং মামলাতে দিয়ে দেন, এগুলোর শাস্তি দেন। দিতে পারবেন কিনা, দেবেন কিনা?
জি, আপনার কাছে একটু আসতে চাই, সর্বোচ্চ পদে থাকলে কি আইন তার জন্য কাজ করে না, বা আইনের রক্ষক যারা তারা নিজের ক্ষেত্রে কোনো কিছুই ধরাছোড়ার বাইরে না, থাকে? আসলে আপনার প্রশ্নের সঙ্গে আমি দ্বিমত করি। মানে আসলে এই ধরনের প্রশ্ন করাই উচিত নয়। ফার্স্ট থেকে প্রশ্ন করা উচিত না এই কারণে, আইন একটা পবিত্র বিষয়, এটি সকলের জন্য সমান। এবং আইনটি কোনো কোনো আইনের যে আমাদের বাংলাদেশের আইন আছে, এটার একটা ইতিহাস 5000 বছরের ইতিহাসও আছে। ধারাবাহিকভাবে সেই ল্যাটিন থেকে রোমান, রোমান থেকে ইংলিশ, ইংলিশ থেকে ইন্ডিয়ান, তারপর বাংলাদেশে আসছে ধারাবাহিকতায়। তো এখন এই আইনটা আপনি কিভাবে প্রয়োগ করবেন, কার উপর প্রয়োগ করবেন, এটা নির্ভর করে আপনার চরিত্রের উপর, এটি নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির উপর, এটি নির্ভর করে আপনার যাকে বলা হয় ব্যক্তিত্বের উপর। চেয়ার, যে কোনো অফিস, প্রধানমন্ত্রীর চেয়ার বলেন, এনভিআরের চেয়ারম্যানের চেয়ার বলেন, এমপির চেয়ার বলেন, চেয়ার সবসময় থাকে, শুধুমাত্র লোকগুলো পরিবর্তন হয়। সেই লোকের যে চিন্তা চেতনা এবং কর্ম অনুযায়ী আইনের প্রয়োগ হয়ে যায়। এখন বাংলাদেশের যে ট্রেন্ডটা শুরু হয়েছে এই সময়টাতে, সেটা হলো সব কিছু সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে। ভালো মানুষদের কোনো সিন্ডিকেট এই জমানাতে নেই, কোনো কবি নেই, কোনো সাহিত্যিক নেই যাদের একটা অ্যাসোসিয়েশন আছে। এই যে দেখুন, অসংখ্য ভুল তথ্য দিয়ে, ভুল কথাবার্তা বলে প্রতিদিন সারা বাজার গরম হচ্ছে। সেটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বলেন, শেয়ার মার্কেট বলেন, রেভিনিউ কালেকশন বলেন, বিদেশ থেকে বৈদেশিক ঋণ পাওয়া বলেন, বা লোকাল ঋণ বলেন। অথচ আমাদের এই যে সিভিল সোসাইটিটা যেটা আছে, যারা সবসময় মুখপাত্র সারা পৃথিবীতে, যারা সমাজটাকে স্ট্যাবল করে রাখে, আমরা এটা কোনো প্রতিবাদ করতে পারছি না। না পারার কারণে কি হচ্ছে, আমাদের জীবন এবং জীবিকার সব ক্ষেত্রে রীতিমতো ধস নেমেছে দুর্নীতির। তো সেই যে দুর্নীতি, সেই দুর্নীতির যে সিন্ডিকেশন, সেই সিন্ডিকেশনের কিছু কিছু ক্ষেত্রে ভূমিকম্পের মতো ঘটনা ঘটে, অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটে। এবং আপনি জানেন যে পৃথিবীর অভ্যন্তরে যে ম্যাগমা থাকে, গলিত পদার্থ থাকে, এটি যখন খুব বেশি উত্তপ্ত হয়ে যায় এবং ভূপৃষ্ঠ যখন এটা ধারণ করতে না পারে, তখনই সেখানে ভূমিকম্প হয়ে যায় এবং তখনই সেখানে অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটে। এখন যেই জিনিসগুলো প্রকাশিত হয়ে আছে, প্রকাশিত হয়ে যাচ্ছে, সেটা বেনজির কাণ্ড বলেন, মতিউর কাণ্ড বলেন, আসাদ কাণ্ড বলেন, অন্য কাণ্ড বলেন। তো এই দুর্নীতি একদিনের নয়, এক যুগের, এবং এই দুর্নীতি একজনের নয়, বহু মানুষের। এবং শুধু বহু মানুষের নয়, শত মানুষের একটা সিন্ডিকেশন আছে। এবং সেই সিন্ডিকেশনের মধ্যে এখানে যে আনোয়ার হত্যাকাণ্ড হলো, হঠাৎ করে এই হত্যাকাণ্ডটা কেন হলো, ওখানে লেনা দেনা থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়েছে, যেটা ওর যে একটা স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথটা ধারণ করতে পারেনি, ওটা উদ্গীরণ করা হয়েছে, উদ্গৃত হয়ে গেছে। তো তদ্রূপ এখন আমাদের যে সমাজ এসেছে, সেই সমাজে আপনি কেউ 7টা পাসপোর্ট করলো বা কেউ করলো না, এটা সিঙ্গেল কোনো দৃষ্টি না। এখানে জিনিসটা সামনে আসছে বলে আপনি কথাগুলো বলছেন, এরকম অসংখ্য ত্রুটি, বিচ্যুতি, গুনাহ, ভুল, ভ্রান্তি এবং পাপ, আবার অন্য ভাষায় যদি বলেন চুরি, ডাকাতি, রাহাজানি, সবগুলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। কিভাবে এগুলো দূর করা যাবে? দূর করা যাবে হলো যে কে পোস্টগুলো, সেই কে পোস্টগুলোতে একজন করে ঠিক হজরত উমরের মতো ভালো মানুষ থাকতে হবে, সাহস নিয়ে, শক্তি নিয়ে, সততা নিয়ে। একজন, আপনি চিন্তা করেন, 1000টা ইঁদুর তাড়ানোর জন্য একটা শক্তিশালী বিড়াল যথেষ্ট, 1,00,000 বিড়াল তাড়ানোর জন্য একটা বাঘই যথেষ্ট। আমাদের এই সমাজে যারা নেতৃত্বে, রাজনৈতিক নেতৃত্বের আসনে বসে আছেন, তাদের শিক্ষা, যোগ্যতা, মননশীলতা, মেধা যখন ওই পর্যায়ে পৌঁছে যায়, তখন এই যে আমরা যে নামগুলো নিচ্ছি, এই নামগুলোর যে অনুজীবিত হয় না। আপনি তো বুঝেন যে একটা জীবন, আপনি এই যে একজন মানুষ, আমার একটা মানুষ আছে, আমার এই দেহে ট্রিলিয়ন ট্রিলিয়ন অনুজীব আছে, ট্রিলিয়ন মানে নট বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন অনুজীব আছে। তো মানুষ যখন নেতৃত্বের পর্যায়ে যখন ওইরকম যোগ্যতম মানুষ থাকে, বা হারুনা রশিদের মতো লোক থাকে, সম্রাট আকবরের মতো লোক থাকে, যারা জুয়েল চিনতে পারে, 9 জুয়েল চিনতে পারে, এবং পৃথিবীর যত বিখ্যাত লোক আছে সবারই এরকম একটা গ্রুপ অফ জুয়েল ছিল। আপনি যে 111 ফেল করলো কেন? দে আর সারাউন্ডেড বাই কারাপ্টেড লোক। আবার এই যে এখন দেখেন এত উন্নয়ন, চাকচিক্য, সব কিছু দেখেন, আপনি দেখেন এই যে আমরা কিছু দুর্বল লোক, বাতিল হওয়া লোক, দুর্গন্ধ হয়ে যাওয়া লোক, তাদেরকে নিয়ে আলোচনা করছে, অথচ এদের স্থিতিতে বড় বড় দুর্নীতিবাজ পদ পদবিতে চেয়ারে নিয়ে বসে আছে, আমরা তাদের নাম কেউ নিচ্ছি না। সাহস করে আপনি বলছেন, আমি বলছি না, তারা কারা? আপনি তো জানেন, আমিও জানি, যারা বিভিন্ন পদে বসে আছে। বলতাম না, আপনি জানেন, মানে যে সমস্ত আছে, আপনি চিন্তা করেন,
যদি পুলিশে বেনজির সাহেবের কথা বলেন, তা বেনজির সাহেব কি একা? বেনজির সাহেবের মতো কি অন্যান্য পদ পদবিতে পুলিশের লোকজন নেই? মিডিয়া কেন তাদের নাম লেখছে না? আমাদের একটু বিরতিতে যেতে হবে, আমরা বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো। প্রিয় দর্শকদের সাম্প্রতিক নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আবারও যেতে চাই জনাব বদিউর রহমান স্যার, আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই যে আপনি একজন সৎ কর্মকর্তা ছিলেন, আপনার অধীনে মতিউররা চাকরি করেছেন এবং একই প্রতিষ্ঠানে আসলে আপনিও চাকরি করেছেন, মতিউর রহমানও চাকরি করেছে। এই দুই রকম কর্মী কিভাবে তৈরি, একজন সম্পদের পাহাড় গড়ে ফেলছে, মানে এটা কিভাবে আসলে সম্ভব? আরো একটি বিষয় আমি একটু বলতে চাই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সংসদে বলেছেন যে আমলাতন্ত্রের একটি বড় অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে, দেশের প্রশাসন থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের হাত দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়। যাদের হাত দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয় তারাই যদি সম্পদ লুণ্ঠন করে, তাহলে কিভাবে হবে সুশাসন প্রতিষ্ঠান? আপনার একটা প্রতিষ্ঠানের মধ্যে সৎ অসৎ সবগুলাই থাকে, আপনি সবগুলা সৎ পাবেন না। বরং আমলাতন্ত্রের মধ্যে কিছু জিনিস আছে অনেক সময় অসৎকেই প্রেফার করা হয়। যেমন ক্যাবিনেট সেক্রেটারি মাহবুবুজ্জামান সাহেব একদিন বলতেছিলেন যে করিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক অফিস টাইমে হাজির হয়, ঠিক অফিস ছুটি হলে চলে যায়, জোহরের নামাজ আজান সাজার নামাজ পড়ে, পারলে ডিলা কুলুক তসবি তাল্লিল করে। আর রহিম ঠিক টাইমে অফিসে আসে না, আবার বাইরে টাইরে আড্ডাও দেয়, তার আবার অন্যের থেকে একটু ভাত খাওয়ার অভ্যাস, কিছু টাকা নেওয়ার অভ্যাস আছে। কিন্তু রহিম বাইরের থেকে যখন কেউ আসে কাজের জন্য, যদি রাত্রে থেকে হয় তাকে দ্বিতীয় নানা কাজটা করে দেয়। তো আর এই করিম যে সৎ সে চলে যা করে না, তো আমি কাকে প্রেফার করব? তখন তিনি বলতেছিলেন যে পরের জন কিছু ভাতকে খেলেও কিছু টাকা নিলেও সে কিন্তু সার্ভিস প্রোভাইডার, ওর কাজটা করে দিচ্ছে, আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার বাস্কেটের মধ্যে কাজ কতটুকু দেখা যায়, অর্থাৎ আমি তাকে প্রেফার করব। ঠিক ব্যুরোক্রেসির মধ্যে, সার্ভিসের মধ্যে এইরকম কিছু লিয়াজও আছে। সব সৎ অকর্মণ্য অবদার্থ সৎ দিয়ে হয় না। মনে করেন এই যে আমি যে দুইটা কেস বলি, হারিস চৌধুরী তখন একটা বড় মাতব্য ছিল না, এখন কেউ বলে মারা গেছে, কেউ বলে জীবিত আছে, কোথায় কবর হইল বিএনপির আমলে। আমি যখন 14th সংশোধনীর ভোটের কাগজটা, আমি তখন এডিশনাল সেক্রেটারি জাতীয় সংসদ সচিবালয়, তো স্বাক্ষর নিতে হয় না এমপি সাহেবদের, তো ম্যাডামও তো এমপি হিসাবে সই করবে, ওটা স্বাক্ষরের জন্য ওনার চেয়ারের কাছে গেলাম, জমিরুদ্দিন সাহেব পাঠাইলো। হারিস তখন আমার দিকে এমন তাকায় একটা ধমক দিল, আপনি এখানে কেন? অথচ আমরা একই ইয়ারে, সে এক জায়গার কলেজার। আমি বললাম যে ম্যাডামের সই নিতে আসছি। ওই হারিসও আবার সেখানে হাওয়া ভবন থেকে আমাদের বন্ধু বান্ধব বদলি টদলি কন্ট্রাক্টের জন্য কন্ট্রাক্ট করত। আমার নিজস্ব বন্ধু, আমার ব্যাচমেট মারা গেছে, ও 2 বছরের কন্ট্রাক্টের জন্য চাইলো, বলে যে 2 বছর দেওয়া যায় না, 1 বছর দেব। তো 1 বছর দিলে 2 লাখ দিতে হবে। এই বললো স্যার 1 বছরে যদি 2 লাখ আপনাকে দিয়ে আমার পোষাবে নাকি? আমি এটা লিখছি, আমি লেখার বাইরে কিছু বলতেছি না। এখন নতুন করে বললে হয়তো বলবে যে ফ্যাব্রিকেটেড। ও বললো স্যার আমি পাবো ওটা কত, আমার এলফিয়ার ক্যান্সেল করে আসবো, তার চাইতে স্যার আমার 2 বছর দিলে ঠিক আছে। তাকে আর দিল না, 1 লাখে রাজি হইল না। আরেকজন নাম করা যোগাযোগ সচিব ছিলেন, পাকিস্তানি 3 অক্ষরী সাহেব, ওই এর কাজের জন্য যাওয়ার পর পরেদের সাথে যে গেল, সে আমাকে বললো যে কালকে একটা চমকপ্রদ অর্ডার পাবেন, ওনার আবার কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে 2 বছর। আপনি কোত্থেকে জানলেন? বলে যে ব্যবস্থা হয়ে গেছে। এটা কবে? সে আমলে? সে আমলে, যে বিএনপির ওই আমলে আর কি, হাওয়া ভবন যখন সব কিছু নিয়ন্ত্রণ করে। আমি পরের দিন দেখলাম টুমে আঠা সার্ভিস ওনার আবার 2 বছরের কন্ট্রাক্ট। আমি বললাম যে কীভাবে হইল? বলি যে অন্যেরা ব্যবস্থা করে দিয়েছে। তো এইগুলোর কি রেকর্ড আছে? এগুলো কি আপনি প্রমাণ করতে পারবেন? ঘুষগুলো এভাবে হয়, যখন একেবারে ধরা যায়, কগনিজিবল অবস্থায় যায়, কংক্রিট অবস্থা যায়, প্রমাণ করতে যায় তখন। কিন্তু তার আগে প্রমাণ করার জন্য যে মেধা দরকার, যে আগ্রহ দরকার, সার্ভিসের মধ্যে এখন সেটা নাই। আচ্ছা, ইনি একটা কথা বললেন যে 111 ফেল করলো কেন? 111 ফেল করার ব্যাপারে আমার একটু নিজস্ব অবজারভেশন আছে। সেটা হইল, এরশাদ যখন মার্শাল ল নিয়ে আসলো, সাত্তার সাহেব কিন্তু গুছাই ফেলছেন সব কিছু, এবং সাত্তার সাহেব তার উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মতিন, সেই ছিল ডাক্তার মতিন,
তো ডাক্তার মতিনকে বলল যে কাশেমের বাসার থেকে ইন্দুরে যেভাবে পারো ধরে নিয়ে আসবে। কাকে? যুব প্রতিমন্ত্রী কাশেম ছিল না? জি জি, হ্যাঁ। হ্যাঁ, কুমিল্লা পাড়ে যুব প্রতিমন্ত্রী, তার বাসায় হিন্দু সন্ত্রাসী পালাইলো, বলে যে ধরে নিয়ে আসবে। আমি তো ক্যাবিনেট মিটিংয়ে ওখানে এগুলো শুনতেছি, ওরা বলতে ধরে নিয়ে আসবে। বলে স্যার কয়টা ধরবো? বলে যে তুমি জেলে জায়গা না হইলে স্টেডিয়ামের মধ্যে গেট লাগা সব ঢুকাও। যখন এরশাদ দেখলো যে সাইজ তো করে ফেলতেছে, দুর্নীতির কন্ট্রোলের মধ্যে উনি কিছু লাইনে চলে আসতেছে, তখনই তাড়াতাড়ি সে মার্শাল ল জারি করলো। এবং মার্শাল লর যে প্রক্লেমেশন, সেটা আগে টাইপ করা ছিল, ওটা তো আমি পরে নিজে দেখছি। মানে এরশাদের যে মার্শাল, এরশাদের মার্শাল ডেটটা শুধু পরে হাতে বসিয়ে দিয়েছে 24শে মার্চটা, আর বাকিটা সব টাইপ করা ছিল। তো এখন 111 ফেল করছে কি জন্য? এরশাদ কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক করে রেডি হয়ে আসছে। এই যে ক্ষমতা আসা, এটা একটা দুর্নীতি, এটা তো কেউ হইল না। পরে তো নিরাপদ তাকে সাপোর্ট দিল যে আমার বন্ধু, আমার শত্রু যদি ক্ষমতার থেকে সরিয়ে যায়, তাহলে যে সরাইলো সে আমার মিত্র, সেভাবে আসলো। আওয়ামী লীগ তখন কি করলো, যে 86 ইলেকশনে যাবে না বললো, কিন্তু 24 ঘন্টার মধ্যে ইউটার্ন করে সেই ইলেকশনে গেল। পরে ব্যাখ্যা দিল যে না, এটা আমরা গণতান্ত্রিক দল, সেভাবে যাব। তাকে কোপারেট করেছে। 111 আসার পরেও তো একটা বক্তব্য উঠছে যে আমাদের আন্দোলনের ফসল, এবং সে মইনিও কন্ট্রাক্ট পেল, মাসুদ অস্ট্রেলিয়াতে বারবার পেল, তারপরে তো এখন তো মাসুদ এমপিও হইল। তো এগুলো আপনার প্রত্যেকের একটা নিজস্ব হিসাব আছে, কে কোনটা দিয়ে কিভাবে টিকে থাকবে, উঠবে, সেটা ফেল করলো কেন? সেটা ফেল করছে ওই যে 111 ফিল করছে। এই জন্য মইনিও অত্যন্ত দুর্বল চিত্তের লোক ছিল, কোনো হোমওয়ার্ক করে আসে নাই। আমার সাথে তার যখন প্রথম বৈঠক হইল, একটা তো হইল ফার্ম ভিউ রেস্টুরেন্টে, ওইখানে সেই সময় একটা জেনারেল কথাবার্তা হইল। মানে কখন সেটা, মানে ক্ষমতা আসার পরপরই এটা প্রথম বৈঠক হইলো আমার, তার 21শে ফেব্রুয়ারি। তারপরে তার অফিসে আমার একা বৈঠক হইলো, আমাকে কিছু ডিরেকশন দিচ্ছে। আমার মির্জা আজিজ কিন্তু এরকম ডিরেকশন দিচ্ছে না, ক্ষমতা তাদের কাছে। তা আমি তখন বললাম যে ঠিক আছে, যে কাজগুলো আমাকে দিচ্ছেন রেভিনিউ কালেকশনের জন্য, তখন কিন্তু সহি, এটা করবো ওটা করবো। বলে তো ঠিক আছে, আপনার থাকবেন কয় বছর? বলে ধরেন বছর 2। তো সেনা সমর্থিত বলতেছেন বা সেনা নির্দেশিত, আপনার কি মার্শাল ল দিবেন? বলে যে না। তো তাহলে আপনার লোকজন গ্রামগঞ্জে এরকম কয়টা গুটাই নিয়ে আসবো, কেমন? সেভাবে কথাবার্তা হচ্ছে। কিন্তু শেষের দিকে তারা তো ডেভিয়েট করলো, তার তো হোমওয়ার্ক ছিল না, প্ল্যান ছিল না কি করবে। এবং মানুষ কিন্তু যখন বিডিআর 25শে ফেব্রুয়ারি ক্ষমতায় আসার পরে প্রথমবার আওয়ামী লীগ তখন যে বিদ্রোহ হইল, সেই বিদ্রোহের মধ্যে যখন 54 জন সেনা কর্মকর্তা এভাবে নিহত হয়ে গেল, তখন কিন্তু আবাহনী মাঠ পর্যন্ত ট্যাঙ্ক সহ সবাই চলে গেছে। সেই সময় কিন্তু বাইরে একটা আওয়াজ ছিল যে মইনিও বোধহয় এই চান্সে এখন ক্ষমতা দখল করবে। কিন্তু শেখ হাসিনা জানু পলিটিশিয়ান, ওই তার রেস কোর্সের সরওয়ার্দী উদ্যানের পূব পাশে যে ইয়েটা আছে, তখন প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানে নিয়ে এগুলারে বসায় রেখে এখানে সাহারা খাতুনরে পাঠাইলো। তারপরে যাইয়া এখন যে মোহাম্মদপুরের যে এমপি একটা প্রতিমন্ত্রী, ওরে সব পাঠাইয়া এগুলা মিনিমাইজ হয়েছে। ও তো হোমওয়ার্ক ছিল না, তখন তো এই অবস্থা হয়ে গেছিল। তারা হোমওয়ার্ক করেন নাই কি করবে, এটা হোমওয়ার্ক না করাতে তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করলো। মইনুর আহমেদ আমাকে লিস্ট ধরাই দিল যে এটা হবে ওটা হবে। মানুষ কিন্তু সাপোর্ট দিয়েছে, কিন্তু মাস 6 যাওয়ার পরে তারা ডেভিয়েট করা শুরু করলো। যাদেরকে ধরল যে ব্যবসায়ীদের, তাদেরকে নিয়ে পরে বেটার বিজনেস ফোরাম করে 5ই সেপ্টেম্বর হোটেল রেডিসনে মিটিং করলো। শেষ কথা এক কথা কি বলবেন? আমি এক কথা কোনটা চান আপনি? দুর্নীতি দুর্নীতি বন্ধে যারা দুর্নীতির বা সুশাসন প্রতিষ্ঠা করবে, যাদের হাত ধরে তারা আসলে লুণ্ঠন করছে, মানে হামলা। এক কথা বলবো, দুর্নীতি সবসময় প্রসারিত হচ্ছে কি কারণে? 3টা কারণ। 1 নাম্বার কারণ, আপনার রাষ্ট্রযন্ত্র দুর্নীতি দমনের জন্য, কন্ট্রোলের জন্য যতটুক শক্ত হওয়ার কথা সেটা হয় না, এই জন্য ওরা পার পেয়ে যায়। 1 নাম্বার। 2 নাম্বার হইল সামাজিক স্বীকৃতি। দুর্নীতিবাজদেরকে এখন কেউ ঘৃণা করে না, বরং তারা সমাজ আরো উঠতেছে, মানুষ তাদেরকে মেনে নিচ্ছে, অতএব তারা আরো বেশি করবে। শেষটা হইল আপনার ধর্মীয় শিক্ষা
নীতি নৈতিকতা এগুলা যদি থাকতো তাহলে তো আর কোনো আইন লাগবে না। অসংখ্য ধন্যবাদ। সেটাও দরকার। অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রনি। আমার হাতে এখন সময় খুবই কম, আমি দুঃখিত আসলে আপনাকে সময় সেভাবে দিতে পারিনি। তারপর আমার হাতে 3 মিনিট সময় আছে, আপনি যদি একটু বলেন যে শেষ কথা আসলে যাদের হাতে বা যারা আসলে আইনের রক্ষা কবচ তারাই যদি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন সেটি আসলে কোন দিকে যাচ্ছে? শেষ কথা। এখন আসলে আপনার মানে এখন বাংলাদেশের যে অবস্থা, দুর্নীতি বলেন, অপশাসন, বিচারহীনতা, অনেকগুলো সমস্যা অক্টোপাসের মতো টেকনাফ থেকে তেঁতুলিয়া ছড়িয়ে পড়েছে। একটা রাষ্ট্রের যে মৌলভিত্তি, সে মৌলভিত্তি হলো নির্দিষ্ট জায়গার প্রতি সম্মান থাকতে হবে, বিশ্বাস এবং আস্থা থাকতে হবে। রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের এমন কোনো ব্যক্তি যাকে আপনি খুঁজে বের করতে পারবেন না, যার প্রতি সাধারণ জনগণের বিশ্বাস, আস্থা, ভালোবাসার যে জায়গাটা, সেটি চিরায়ত যেভাবে অতীতে ছিল সেভাবে নেই। ফলে কি হচ্ছে, আমরা ধীরে 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 মন্দ কাজ করতে 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 একেবারে মন্দর সাথে এভাবে মিশে গিয়েছি যে রাতারাতি এখান থেকে যে একটা ইউটার্ন করে সংশোধন করে একটা জায়গাতে আসবে, এই অবস্থা নেই। এটি এখন ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে গেছে। আজ যেভাবে দুর্নীতিবাজরা ধরা পড়ছে, তাদের পরিণতি ভোগ করছে, এবং বাংলাদেশের একজন আইজি তাকে পালাতে হচ্ছে, এর চেয়ে বড় ঐতিহাসিক ট্র্যাজেডি আর নেই। তো কাজেই এখন এইরকমই যে বেনজিরের মতো যারা পালিয়ে গিয়েছেন বা আপনি শুধু আইজি বলছেন কেন, বিচারপতি চলে আরো গেছে, অনেক আবার আসবে বলে চলে গেছে। চলে গেছে। তো এরকম অনেক লোককেই এই যে একটা প্রবৃত্তি পালানোর পর্যায়ে চলে গেছে। এর অর্থ যে অপরাধ আমরা করেছি সেই অপরাধের দায় আমাদেরকে নিতে হবে, পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে, এবং ভোগ করার পর একটা টানা পড়েন হবে এবং নতুন একটা সমাজ গঠন হবে, এবং সেই নতুন সমাজে নতুন নেতৃত্ব আসবে। তখন হয়তো ভালো কিছু আশা করা যেতে সম্ভাবনা পারে। কি দেখেন? সেই সম্ভাবনাটা হলো যে আগে পরিণতিটা, আপনি যে অপকর্মগুলো করেছেন এটা পরিণতিটা আগে ভোগ করতে হবে। এখন দেয়ার ইজ নো ওয়ে, মানে অ্যাক্সিডেন্টটা কখনো কখনো এমন পর্যায়ে আসে, দুমড়ে মুচড়ে যায়, তখন ওটা রিপেয়ার করা যায় না। এখন সমাজের মানুষের মন, চিন্তা, চেতনা, চরিত্র ওয়াইড রেঞ্জে এমনভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে এখান থেকে আসলে রিপেয়ারমেন্ট সম্ভব নয়। ওর পতন হবে আগে, আর পতনের পরে ওই জায়গাতে নতুন যে চারা গজাবে, নতুন যে সবুজ চারা গজাবে, ওখান থেকে একটা নতুন সবুজ পৃথিবী তৈরি হবে, নতুন বাংলাদেশ তৈরি হবে। এই হলো বাস্তবতা। এই যে ঘুণে ধরা প্রশাসন, ঘুণে ধরা রাজনীতিবিদ, ঘুণে ধরা ব্যবসায়ী, অ্যাজ এ হোল 18 কোটি মানুষের হৃদয় মনকে একেবারে সমস্ত মানে একদম ম্যাসিভভাবে ধ্বংস করে দিয়েছে। ফলে আপনি শহরে হাসি শুনতে পাবেন না, সব মানুষের মধ্যে হাহাকার, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন। এগুলো আপনি কিভাবে রিপেয়ার করবেন? এভরিবডি ইজ আনহ্যাপি। 1000 কোটি টাকার মালিক আনহ্যাপি, আর রিক্সাওয়ালাও আনহ্যাপি, কোথাও হ্যাপি নাই। পাখি গান গাচ্ছে না, কাক ডাকাডাকি করছে, রাস্তায় কুকুরও ঠিক মতো এখন ডাকাডাকি করছে না, আগের মতো সেই কিন্তু দুর্নীতিকে কেউ ঘৃণাও করছে না, যেটি জনাব বদিউর রহমান এজ এ হোল, মানে ইটস এ ডিজাস্টার। অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে। জনাব গোলাম মাওলা রনি এবং বদিউর রহমান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে বিষয়টি বললেন যে দুর্নীতি বন্ধে, জনাব বদিউর রহমান স্যার যে বিষয়টি বললেন যে তার কথা ধরে বলতে হয় যে প্রশাসনের কঠোরতা, সামাজিক দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা এবং একই সঙ্গে ধর্মীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীলতা হয়তো দুর্নীতি বন্ধ করতে পারে। ওনার সঙ্গে সুর মিলে আমি আসলে বলতে চাই আমরা আজকে দেশ সাম্প্রতিক এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল একই সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।